মুভিটির শুরুতে আমাদের আর্কটিক মহাসাগর দেখানো হয়, যেখানে জুলিয়া আর অস্কার পানিতে সোনার ডিবে বসে কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল। তখন হঠাৎ অস্কারের কাছে একটা ইমার্জেন্সি কল আসে, যেখানে তাকে বলা হয় একটি ভয়ঙ্কর জ্বর আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন সেখান থেকে অন্য কোথাও চলে যায়। অন্যদিকে আমরা একটা রুশ সাবমেরিন দেখি, যারা দূর থেকে আসা একটি হাই ইন্টেন্সিটি সাউন্ড ডিটেক্ট করার চেষ্টা করছিল। তখন হঠাৎ তাদের চোখে পড়ে সমুদ্রের পানির লেভেল ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে, যা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। এইদিকে জুলিয়ার স্ক্যানারগুলো এখন বুল রিডিং দেখাচ্ছে এবং ক্যাম্পের চারপাশে বরফের স্তরগুলো হঠাৎ ভাঙতে শুরু করে। এটা দেখে অস্কার জুলিয়ার কাছে এসে বলে তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ হাতে আর বেশি সময় নেই। কিন্তু জুলিয়া যাওয়ার আগে তার এক্সপেরিমেন্ট শেষ করতে চাইছিল। আবহাওয়ার এই ভয়ঙ্কর রূপ দেখে শেষমেশ সে অস্কারের কথা মতো তার স্নো মোবাইলে উঠে পড়ে এবং দুজনে তাড়াতাড়ি সেখান থেকে নিরাপদ জায়গায় রওনা দেয়। কিন্তু বরফ ভাঙার গতি যেন তাদের কল্পনার চেয়েও বেশি ছিল। এইদিকে সাবমেরিনের টিম মেম্বার বুঝতে পারে তারা যে শব্দটি ডিটেক্ট করছিল সেটা আসলে সমুদ্রের ঢেউয়ের নয়, বরং এটি কোনো জীবন্ত প্রাণীর, মানে সমুদ্রে কোনো জীবন্ত প্রাণী বিরাজ করছে। তারা কোনো কিছু বোঝার আগে হঠাৎ একটা বিশাল ক্রিয়েচার তাদের সাবমেরিনে ধাক্কা দেয় আর সব ইমার্জেন্সি অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যায়। তখন তাদের মনে হচ্ছিল প্রাণীটা তাদের সাবমেরিনকে ধরে ফেলেছে আর প্রচণ্ড গতিতে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা জুলিয়ার অস্কারকে দেখতে পাই, যারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ তাদের পেছনে বরফের স্তর একের পর এক ফেটে যাচ্ছে। ঠিক তখনই অস্কারের চোখ পড়ে সামনে থেকে উঠে আসা এক ভয়ঙ্কর বরফের জ্বরের দিকে, আর ঘাবড়ানোর ফলে ব্যালেন্স হারিয়ে তার স্নো মোবাইলটি বরফের টুকরোর সাথে ধাক্কা খেয়ে বিস্ফোরণ ঘটে। যখন তাদের জ্ঞান ফিরে ততক্ষণে তাদের ক্যাম্প জ্বরের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। এইদিকে পানির নিচে সাবমেরিনের উপর বারবার আক্রমণ চলছিল, আর এই আক্রমণকারী অন্য কেউ নয়, সেই বিশাল প্রাণীটাই। তাকে থামাতে এবার টিম ফায়ারিং শুরু করে। তখন হালকা আলোতে তাদের চোখে পড়ে প্রাণীটার বিশাল আকার টেন্টিকাল, কিন্তু তারা আর কোনো কিছু বোঝার আগে প্রাণীটা আবার সাবমেরিনে আক্রমণ করে সেটি ধ্বংস করে দেয়। তবে ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ক্যাপ্টেন টিমকে ইমার্জেন্সি সিগন্যাল পাঠানোর নির্দেশ দেয়, যাতে সিগন্যাল পেয়ে তাদের নৌবাহিনী তাড়াতাড়ি উদ্ধারে আসতে পারে। পরের দিনই রুশ মেরিন হেডকোয়ার্টারে সেই সিগন্যাল পৌঁছে যায় এবং তারা জানতে পারে তাদের সাবমেরিন নিখোঁজ হয়েছে। এই খবর শুনে অফিসারদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ সেই সাবমেরিনে খুবই শক্তিশালী ভয়ানক অস্ত্র রয়েছে। তাই তারা সেই অস্ত্রটি ফিরে আনতে একটা রেস্কিউ টিম পাঠানোর নির্দেশ দেয়। আর এই দলের ক্যাপ্টেন বানানো হয় ভিক্টরকে, যিনি আসলে সাবমেরিনে নিখোঁজ হওয়া ক্যাপ্টেনের ভাই। ভিক্টরের মা যখন জানতে পারে তার ছেলে অস্ত্র ফিরে আনতে এই মিশনে যাচ্ছে, তখন তিনি প্রথমে খুবই চিন্তিত হন, কিন্তু পরে ভিক্টরকে তার বাবার গড়ি দিয়ে শুভকামনা জানায়, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। ভিক্টর গড়িটা নিয়ে মিশনে রওনা দেয়। সেখানে তার দেখা হয় তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওলাসানস্কির সঙ্গে, যিনি একটু রাগী স্বভাবের এবং তাকেও হেডকোয়ার্টার থেকে এই মিশনে অংশ করা হয়েছে। ভিক্টর যখন সাবমেরিনে প্রবেশ করে তখন কয়েকজন ক্রু সদস্য তার কাছে অভিযোগ করে এমন কি হয়েছে তাদের ছুটি শেষ হওয়ার আগে কেন তাদের ডাকা হলো। এটা শুনে ভিক্টর তখন তাদের কিছুই বলে না। এদিকে আমরা দেখতে পাই জুলিয়ার অস্কার বরফের জ্বরের মধ্যে রাস্তা হারিয়ে এদিকে ওদিক ঘুরছে। তাদের মনোবলও পুরোপুরি ভেঙে গিয়েছিল, কারণ তাদের কাছে না ছিল খাবার, না ছিল থাকার মতো জায়গা, এমনকি স্যাটেলাইট ফোনে সিগন্যালও পাচ্ছিল না। তবুও জুলিয়া যে কোনো উপায়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তাই সিগন্যাল খুঁজতে খুঁজতে সে একটা গভীর খাদের কাছে পৌঁছে যায়। নিচে পড়তেই যাবে তখন অস্কার এসে তাকে বাঁচায়। জুলিয়া যখন ফোন চেক করে দেখে সিগন্যাল এসেছে, তাই তাড়াতাড়ি সে একটা ওয়াইল্ডিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড ঝড়ের শব্দে কোম্পানির লোক তার কথা কিছুই বুঝতে পারেনি। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে সিগন্যাল চলে যায়, কলটিও কেটে যায়। তখন জুলিয়ার অস্কারের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবু অস্কার বাঁচার শেষ চেষ্টা হিসেবে একটা ফ্লেয়ার গান ছুড়ে। ঠিক তখনই জুলিয়ার চোখ পড়ে বরফের উপর একটা লাল আলোর দিকে, যেটা জ্বলজ্বল করছিল। কিন্তু কি সেটা তা জানতে তারা আলোর দিকে ছুটে যায়। কাছে গিয়ে দেখে এটা সেই ইমার্জেন্সি সিগন্যাল যেটা নিখোঁজ হওয়া সাবমেরিন থেকে ক্যাপ্টেন ছেড়েছিল। তারা দুজনেই জানতো এই সিগন্যালের খুঁজে রুশ সেনারা এখানে আসবে, তাই জুলিয়া অস্কারকে সেখানেই থাকতে বলে। এইদিকে ভিক্টরের সাবমেরিন কয়েক ঘন্টা যাত্রা শেষে সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে তার ভাইয়ের সাবমেরিনটি নিখোঁজ হয়েছিল। তারা ইমার্জেন্সি সিগন্যালের লোকেশনও খুঁজে পায়, তাই ভিক্টর তার টিমকে সেখানে যেতে বলে। কিন্তু সেখানে পৌঁছে তারা সাবমেরিন না পেলেও দুজন ক্লান্ত জিওলজিস্টকে খুঁজে পায়, যাদের অবস্থা খুবই খারাপ ছিল। তাই ভিক্টর তাদের তাড়াতাড়ি সাবমেরিন নিয়ে যায়। তবে এর পেছনেও তার একটা উদ্দেশ্য ছিল। জুলিয়ার অস্কারের মাধ্যমে সে জানতে চায় তার ভাইয়ের সাবমেরিনে কি হয়েছিল। জুলিয়ার কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না। জুলিয়া বলে, প্রথমে মনে হয়েছিল আমাদের সোনার ডিভাইস বিস্ফোরণের ফলে এটা হয়েছে, কিন্তু ইকুইপমেন্ট চেক করার পর দেখি সেদিন কোনো ডিভাইস ভূমিকম্প রেকর্ড করেনি। তখন জুলিয়া নিশ্চিত হয় যে এত বড় ঘটনা ভূমিকম্পের কারণ নয়, বরং এটি কোনো সমুদ্রের প্রাণীর কাজ। এটা শুনে ভিক্টরের আগের দিনের রহস্যময় ঘটনা মনে পড়ে। আর্কটিক সাইকেলে যোগার সময় তাদের রাডারে একটা অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে, যেটা ছিল তিমি মাছের একটা জাক। এই জাক বারবার তাদের সাবমেরিনকে ধাক্কা দিচ্ছিল, যেন ইচ্ছাকৃতভাবে ভিক্টরকে সামনে এগোতে বাধা দিতে চাইছিল। তখন অ্যাডমিরাল ওলাসানস্কি তিমিদের তাড়াতে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছাড়ার নির্দেশ দেয়। যদিও ভিক্টর এতে রাজি ছিল না, কারণ এতে তিমিদের ক্ষতি হতে পারে, কিন্তু ওলাসানস্কি তার কথা না শুনে সিগন্যাল ছেড়ে দেন। তিমিরা সেখান থেকে দূরে চলে যায়, কিন্তু আবার ফিরে আসে।
এটা দেখে সেখানকার টিম মেম্বার্স বেশ অবাক হয়ে যায়। তখনই গভীর সমুদ্র থেকে আরেকটা অদ্ভুত সিগন্যাল আসে আর তিমিরও একে একে দূরে পালিয়ে যেতে শুরু করে। সিগন্যাল চেক করতে গিয়ে টিম মেম্বার দেখে বিশাল একটা প্রাণী যেটা এক ঝটকায় একটা তিমি মাছকে শিকার করে ফেলে। এরপর তাদের সাবমেরিনের দিকে এগিয়ে আসে, তাই অ্যাডমিরাল ওলেশান্সকে তখন আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু ভিক্টর তাকে থামিয়ে দিয়ে বলে আমরা এভাবে কারো উপর আক্রমণ করতে পারি না। তখন তিনি সাবমেরিনকে কাছে একটা বরফের ফাটলের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়, কারণ তিনি নিশ্চিত ছিলেন এত বড় প্রাণী সেই সরু ফাটলে ঢুকতে পারবে না। ঠিক তাই হয়। ভিক্টরের কথা মতো টিম মেম্বার সাবমেরিনকে সমুদ্রের গভীরে লুকিয়ে ফেলে। তখন প্রাণীটা তাদের দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবে ভিক্টরের একটা সিদ্ধান্তে সবাই প্রাণী বেঁচে যায়। জুলিয়ার কথা শুনে ভিক্টর বুঝতে পারেন এটাই সেই প্রাণী যে বরফ ভেঙে তাদের প্রথম সাবমেরিনটি ধ্বংস করেছে। জুলিয়া, যিনি একজন সুইডিশ নাগরিক, ছোটবেলা থেকে সমুদ্রের দানবের গল্পে বিশ্বাস করতেন, তাই এই ভয়ঙ্কর খেলায় আর নিজেকে জড়াতে চায় না। সে ভিক্টরের কাছে অনুরোধ করে বলে তুমি আমাকে আর অস্কারকে সেই ওয়াইল্ডরিক কোম্পানিতে পৌঁছে দাও যেখানে আমি যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কারণ আমার মনে হয় সেখানে এই প্রাণীটি পৌঁছাতে পারবে না। জুলিয়ার কথা শুনে ভিক্টর কোম্পানিটির লোকেশন চেক করে দেখে সেটা খুব বেশি দূরে নয়, তাই ভিক্টর তাদের সেখানে পৌঁছে দিতে রওনা দেয়। কিন্তু পথের মধ্যে তাদের টিম আবার সেই অদ্ভুত সিগন্যাল দেখতে পায়, কিন্তু তারা দেখতে পায় না যে প্রাণীটা এখন মাটির নিচ থেকে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তারা যখন ওয়াইল্ডরিক কোম্পানির কাছে পৌঁছে সেখানকার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করতেই যাবে, তখনই সমুদ্রে হঠাৎ বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। প্রচন্ড ঢেউয়ের সঙ্গে পানি থেকে কয়েকটি বিশাল টেন্টিক্যাল বেরিয়ে আসে আর শক্ত ইস্পাতের ওয়াইল্ডরিক কোম্পানিকে মুহূর্তেই ধ্বংস করে দেয়। এদিকে ভিক্টর টেলিস্কোপ দিয়ে যখন বাইরের দৃশ্য দেখে তখন প্রাণীটির আসল রূপ দেখতে পায়, যা আসলে একটা বিশাল অক্টোপাস। এর চেহারা দেখার পর টিমের সবাই হতবাক হয়ে যায়, কিন্তু তারা কিছু বোঝার আগেই সম্পূর্ণ কোম্পানিটি সমুদ্রে ডুবে যায়। এখন ভিক্টরের টিমের কাছে এখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। অক্টোপাস রিক কোম্পানি ধ্বংস করার পর তাদের সাবমেরিনের দিকে এগিয়ে আসে। এটা দেখে অ্যাডমিরাল ওলেশান্সকি রাগের মাথায় কমান্ড নিয়ে নেন আর দুটো টর্পিডো ফায়ার করার নির্দেশ দিয়ে দেন, কিন্তু কোনো কিছু লাভ হয় না, কারণ অক্টোপাস তখনও বেঁচে ছিল আর তাদের আক্রমণের কারণে এটি আরও রেগে যায় এবং এটি দ্রুত তাদের সাবমেরিনের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে অ্যাডমিরাল ওলেশান্সকি খুবই ভয় পেয়ে যায়। কমান্ড আবার ভিক্টরের হাতে তুলে দেন। কমান্ড হাতে আসতে ভিক্টর তখন সাবমেরিনকে অন্যদিকে ঘুরানোর নির্দেশ দেয়। এতে তারা অক্টোপাসের আক্রমণ থেকে তো বেঁচে যায়, কিন্তু একটা টেন্টিকল সাবমেরিনে ধাক্কা দেয়, যার ফলে সাবমেরিনে কিছু অংশ ড্যামেজ হয়ে যায় আর তা সমুদ্রে ডুবতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই অক্টোপাস তাদের উপর আবার আক্রমণ করে, যার ফলে টর্পেডো রুমে আগুন লেগে যায় আর সেখানে প্রায় 7 জন আটকা পড়ে। তখনই অক্টোপাস আরও একটা আক্রমণ করে সাবমেরিনকে নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে আর চারদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে ভিক্টর তখন সবাইকে সাইলেন্ট মোডে থাকতে বলেন, কারণ সমুদ্রের প্রাণীরা পায়ে শব্দের দিকে আকৃষ্ট হয়, তাই তিনি আগুন নেভানোর কাজও বন্ধ করতে বলেন, যার ফলে টর্পেডো রুমে কার্বন মনোক্সাইড বাড়তে থাকে। কিন্তু ভিক্টরের প্ল্যান সাকসেসফুল হয় আর ক্র্যাকেন মানে অক্টোপাস কোনো শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর টর্পেডো রুম থেকে আহতদের বের করে তাদের চিকিৎসা দিতে শুরু করে। তখন জুলিয়ার অস্কার ও ভিক্টরকে এই কাজে সাহায্য করে এবং ক্রুদের ভরসা অর্জন করে। এরপর জুলিয়া ভিক্টরকে বলে গল্প অনুযায়ী ক্র্যাকেন বছরের পর বছর ঘুমায়। সম্ভবত জুলিয়ার এক্সপেরিমেন্টের বিস্ফোরণের কারণে এটি গভীর ঘুম থেকে জেগে উঠেছে, তাই এটি এখন তাদের থেকে প্রতিশোধ নিতে চায়। আমাদের বাঁচতে হলে আগে সোনার ডিভাইস বন্ধ করতে হবে। এরপর জুলিয়া আরও বলে অক্টোপাস শিকার করার পর শিকারকে গুহায় টেনে নিয়ে যায়। এর মানে হলো ভিক্টরের বাইরের সাবমেরিনটি জুলিয়ার পুরনো ক্যাম্পের কাছেই থাকতে পারে। যখন তাদের মধ্যে এই কথাবার্তা চলছিল তখন একজন অফিসার সাইলেন্ট মোডের সময় করা রেকর্ড থেকে একটা অদ্ভুত সিগন্যাল শুনতে পায়, যেটা জুলিয়ার ক্যাম্পের লোকেশন থেকে আসছিল। ভিক্টর তার ক্রু মেম্বারকে বোঝায় আর তার ভাই ও বাকিদের বাঁচাতে সে বিপজ্জনক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু ক্রু সদস্য তার সঙ্গে একমত হয় না, কারণ তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে সেই ভয়ঙ্কর ক্র্যাকেনের মোকাবেলা করতে পারবে না, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। তবুও ভিক্টর ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব পালন করতে চায়, তাই ক্রু মেম্বারদের অমত থাকলেও তিনি সাবমেরিন খুঁজতে রওনা দেয়, যার ফলে ক্রুদেরও বাধ্য হয়ে তার সঙ্গে যেতে হয়। এরপর তারা একটি ভয়ঙ্কর খাদের কাছে পৌঁছায়। এর ভিতরে যাওয়ার জন্য ভিক্টর একটি মিনি সাবমেরিন ব্যবহার করে, সাথে 2 জন অফিসারকেও সঙ্গে নিয়ে যায়। খাদের মধ্যে তারা শত শত ডুবে যাওয়া জাহাজ দেখতে পায়, অর্থাৎ জুলিয়ার বলা ক্র্যাকেনের গল্প আসলে মিথ্যা ছিল না। এর মধ্যে তারা ভিক্টরের বাইরের সাবমেরিনটিও খুঁজে পান, যার সামনের অংশ কিছুটা অক্ষত ছিল। ভিক্টর তার মিনি সাবমেরিনটিকে এর সঙ্গে সংযুক্ত করে এবং ভিতরে গিয়ে দেখে তার ভাই আলেকজান্ডার আরও ক্রু এখনো জীবিত আছে। ভাইকে জীবিত দেখে ভিক্টর খুবই খুশি হয়, এর পাশাপাশি অবাকও হয়, কারণ এতদিন ক্র্যাকেনের হাত থেকে বেঁচে থাকা কোনো সাধারণ ব্যাপার ছিল না। তখন আলেকজান্ডার তার ভাইকে বলে ক্র্যাকেনের হাত থেকে বাঁচতে তারা সাইলেন্ট মোড ব্যবহার করেছিল। মিনি সাবমেরিনের জায়গা কম থাকায় ভিক্টর 2 রাউন্ডে ক্রু মেম্বারদের বের করার সিদ্ধান্ত নেয়।
প্রথম রাউন্ডে একটা টিমকে পাঠিয়ে দেন আর সে নিজে তার ভাই আলেকজান্ডারের সঙ্গে থেকে যায়। তখন আমরা দেখতে পাই ক্র্যাকেন আবার জেগে ওঠে। এইদিকে ভিক্টর আলেকজান্ডার বিশেষ মিসাইল অ্যাক্টিভ করার চেষ্টা করছে। অনেক চেষ্টার পর কম্পিউটার চালু হয় এবং মিসাইল সক্রিয় হয়ে যায়। ঠিক যখনই ক্র্যাকেন মেইন সাবমেরিনে আক্রমণ করতেই যাবে তখন মিনি সাবমেরিন থেকে ভুলবশত একটা ট্র্যাকার চালু হয়ে যায়, যার ফলে এর শব্দে আকৃষ্ট হয়ে ক্র্যাকেন সেই দিকেই ছুটে যায়। এদিকে অ্যাডমিরাল ওলাসান্সকে সুযোগ পেয়ে মেইন সাবমেরিনকে সমুদ্রের উপরে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ভিক্টর আর আলেকজান্ডার মিসাইলের কোড দিয়ে তা অন করে দেয়, কিন্তু ততক্ষণে ক্র্যাকেন তাদের কাছে পৌঁছে যায়। সে তার টেন্টাকল দিয়ে ভিক্টরের সাবমেরিনকে জড়িয়ে ধরে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুই ভাই রেডিওতে কথা বলে একে অপরের কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চায়। তবুও তারা এখনো হাল ছাড়েনি। ক্র্যাকেন সাবমেরিনটি ধ্বংস করার আগে তারা একসঙ্গে সুইচ টিপে একটা প্রচন্ড বিস্ফোরণ ঘটায়, যার ফলে ক্র্যাকেনের পুরো শরীর আগুনে জ্বলসে যায় আর একটা আলোর রোশনি আর্টিকের বরফ ভেদ করে আকাশের দিকে যেতে দেখা যায়। এখন সাবমেরিনটি পুরোপুরি ডুবে যেতে শুরু করে এবং ভিতরে পানি প্রবেশ করতে থাকে। এটি দেখে দুই ভাই মিনি সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু একটা তীব্র ঢেউ তাদের আলাদা করে দেয়। ভিক্টর আলেকজান্ডারের হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে এবং কোনো মতে তাকে নিয়ে মিনি সাবমেরিনের ভিতর প্রবেশ করে। কিন্তু এখন সমস্যা হলো মিনি সাবমেরিনটি ডুবন্ত জাহাজ থেকে আলাদা করা যাচ্ছিল না আর মিসাইলটি কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করবে। এই কঠিন পরিস্থিতিতে ভিক্টরের হঠাৎ ইমার্জেন্সি লিভারের কথা মনে পড়ে এবং পুরো শক্তি দিয়ে সেটা টানে, যার ফলে মিনি সাবমেরিন বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পানির উপর অ্যাডমিরাল ওলাসান্সকে আর পুরো ক্রু মেম্বার তাদের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষার পরে যখন ভিক্টর আর আলেকজান্ডারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই পানি ভেদ করে মিনি সাবমেরিনটি বেরিয়ে আসে, যেখানে ভিক্টর আর আলেকজান্ডার রয়েছে। তাদের দেখে পুরো ক্রু আনন্দে উল্লাস করে এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরে ভিক্টর তার বাবার ঘড়িটা আলেকজান্ডারকে দিতে যায়, কিন্তু আলেকজান্ডার তা নিতে অস্বীকার করে এবং বলে তুমি এই ঘড়ির প্রকৃত উত্তরাধিকারী, তাই তুমি এটা রাখো। কিছুদিন পর পুরো ক্রু রাশিয়ায় পৌঁছে যায়। দুই ভাই তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়। এভাবে একটা ভয়ঙ্কর আর অসম্ভব মনে হওয়া মিশন শেষ পর্যন্ত সফল হয় আর এখানেই সিনেমাটা শেষ হয়।